হয়েছে in a numerical sample the percentage by number of fibers in each length group should be the same in the sample as it is in the bulk. বলা হয়েছে যে আমাদের বাল্কে স্যাম্পল রেশিও যে অনুযায়ী থাকবে তার লেন্থ গ্রুপ অনুযায়ী the percentage by number of fibers in each length group should be the same. প্রতিটা লেন্থ গ্রুপ যেটা থাকবে সেখানেও ওই পার্সেন্টেজ অফ নাম্বারটা সেম থাকতে হবে যেটা বাল্কে আছে ওইটার মতোই। 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে in figure A and B represent two planes separated by a short distance in a sample consisting of parallel fibers. If all the fibers whose left hand ends shown as solid circles, এখানে যদি আমরা দেখি এই যে ব্ল্যাক কালারের ডটেড সাইন গুলো আমরা দেখতে পাচ্ছি এগুলাকে বলা হচ্ছে, আরেকটাতে কি বলা হয়েছে যে lay between A and B were selected by some means they would constitute a numerical sample. The truth of this can be seen from the fact that if all the fibers that start to the left of A were removed, then it would not alter the marked fibers. Left hand side থেকে যে ফাইবার গুলা এসেছে এর মধ্য পর্যন্ত, মানে দুই ধরনের ফাইবার, তিন ধরনের ফাইবার আছে টোটাল। দেখো আমরা দেখতে পাচ্ছি ডটেড ফাইবার আছে কয়টা, আমরা যদি দেখি এ আর বি এর মাঝখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তো বলা হয়েছে যে এই ফাইবার গুলোকে তুমি যদি অল্টার করো তাহলে আমাদের যে এই যে এ লেফট হ্যান্ড সাইড থেকে এ কে ক্রস করেছে যে ফাইবার গুলো এগুলোকে যদি তুমি অল্টার করিও তাহলে মার্কড ফাইবার গুলোতে কোনো এফেক্টেড হচ্ছে না আর কি। মার্কড ফাইবার গুলো এটা কিভাবে আমরা এখন খেয়াল করি যে আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে এ পর্যন্ত এসেছে এরকম কয়টা ফাইবার আছে। এখানে যদি তোমরা নোটিস করো তাহলে দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6 7 8। এখানে টোটাল তিন ধরনের ফাইবার আছে। একটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে এসে এ পর্যন্ত এসেই শেষ হয়েছে। আরেক ধরনের ফাইবার আছে যেগুলো হচ্ছে ডটেড মার্ক দ্বারা, দেখো বিগ ডটেড মার্ক দ্বারা করা হয়েছে ওই ধরনের। আরেক ধরনের ফাইবার আছে যারা এ এন্ড বি দুইটা ওয়েকেই ক্রস করেছে। এবং তোমরা যদি ক্যালকুলেট করে দেখো প্রতিটা টাইপস এর ফাইবারই 8টা করে আছে। এখানে এ এন্ড বি কে ক্রস করেছে এরকম ফাইবার দেখো 8টা আছে, 1 2 3 4 5 6 7 and 8। তো এখানে এটাই বলা হয়েছে যে the truth of this can be seen from the fact that if all the fibers that start to the left of A were removed, then it would not alter the marked fibers. Similarly, another pair of planes could be imagined to the right of B, whose composition would be unaffected by the removal of fibers starting between A and B. Therefore, the whole length of the sample could be divided into such short lengths and there would be no means of distinguishing one length from another, provided the fibers are uniformly distributed along the sliver. If the removal of এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এই লাইনটা যদি বুঝতে পারো তাহলে পুরো এতক্ষণ ধরে যা যা বুঝো নাই সেগুলো বুঝে চলে আসবে ইনশাআল্লাহ। বলা হয়েছে যে if the removal of one sample does not affect the composition of the remaining samples, then it can be considered to be a numerical sample and each segment is representative of the whole. কখনো যদি এমন হয় যে তুমি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের স্যাম্পলকে রিমুভ করছো এবং তার কারণে বাকি যে রিমেইনিং স্যাম্পল আছে সেটার কম্পোজিশনে কোনো ধরনের এফেক্টেড হচ্ছে না, সেই বাকি রিমেইনিং স্যাম্পলগুলো আনএফেক্টেড অবস্থায় থাকছে, দেন এই ধরনের স্যাম্পলিং কে বলা হয় নিউমেরিক্যাল স্যাম্পল এবং এটার প্রতিটা সেগমেন্টই হোল পপুলেশনকে রিপ্রেজেন্ট করে। এটা আবার কিভাবে যদি চিন্তা করো তাহলে দেখো যদি তুমি ফাইবার গুলাকে কম্পেয়ার করো যে এ এর সাথে বি কে, তাহলে আমি যদি এ গুলাকে রিমুভ করে দেই বি কিন্তু 8টাই আছে, 8টা থেকে কমও নাই বেশিও নাই, সমান সংখ্যক আছে এবং একটা আরেকটাকে এফেক্টেড তাহলে করছে না। যদি এমন হতো 8টাকে আমি রিমুভ করেছি বাট ওখানে 9টা আছে তখন কিন্তু মিল থাকতো না, তখন এটা তোমার রেজাল্টকে এফেক্ট করছে। আবার একইভাবে আমরা যে ফাইবার গুলাকে এ আর বি এর মাঝখান দিয়ে গিয়েছে ওগুলোকে যদি রিমুভ করি তাহলে কিন্তু বাকি এ টাইপস অফ ফাইবার বা বি টাইপস এর ফাইবারও কোনো এফেক্টেড করতে পারছে না, আনএফেক্টেড অবস্থায় থাকছে। তো যখন তুমি এই ওয়েতে কাজগুলো করতে পারবে যে আমি এক ধরনের সেগমেন্টকে আউট করে দিচ্ছি তারপরেও রিমেইনিং সেগমেন্টে কোনো চেঞ্জ আসছে না, তখন ওই স্যাম্পলটাকে বলা হয় নিউমেরিক্যাল স্যাম্পল। তাহলে লেন্থ বায়াসড স্যাম্পলটা কি, এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে x1 is proportional to ly.y, যেখানে x1 বলতে বোঝানো হয়েছে proportion of l length group in samples আর ly বলতে
বলা হয়েছে লেন্থ অফ ফাইবার প্রপোর্শন পার্সেন্টেজ ইন দা বাল্ক। এখন কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে যে লেন্থের কারণে আসলে বায়াস টা হচ্ছে যে এটা কিভাবে হয়। যেমন ধরো তোমার যদি কোনো একটা বাল্কের মধ্যে 10 মিলিমিটারের ফাইবার থাকে 15%, তাহলে এই ইকুয়েশন অনুযায়ী আমি নাম্বার অফ ফাইবার পাচ্ছি x1 is proportional to 150। যদি 20 মিলিমিটারের ফাইবার হয় 300 পাচ্ছি, যদি 3 মিলিমিটারের ফাইবার হয় 450 পাচ্ছি। এখানে আমি দেখছি বাল্কে যে প্রপোর্শন পার্সেন্টেজটা ছিল সেটা কিন্তু সেম থাকছে, বাট লেন্থের কম বেশি হওয়ার কারণে আমার রেজাল্ট ভ্যারি করছে, কখনো কম আসছে বা কখনো বেশি আসছে। তো এখানে কি বলেছে, বলা হয়েছে যে in sample the ratio of proportion of 10, 20 and 30 millimeter would be 1:2:3. Removal of length by sample will change the proportion of fibers in the remaining bulk as longer fibers will be removed at higher proportion. In the earlier figure, chance of fiber crossing the lines A and B is proportional to its length. If by some ways the fibers crossing this area between A and B are selected, then the longer fiber will be preferentially selected. তোমরা কি এটা বুঝতে পেরেছো? যেমন দেখো, যদি তুমি 10 মিলিমিটারের 15% ফাইবারকে চুজ করো তখন শুধুমাত্র তোমার অ্যামাউন্ট হচ্ছে 150। বাট যদি তুমি যে ফাইবার গুলা চুজ করছো সেটা যদি 15 মিলিমিটার থেকে বা সরি 10 মিলিমিটার থেকে বড় হয়, বিগার হয়, সেক্ষেত্রে কিন্তু কি ওয়েটটা বেড়ে যাচ্ছে। তো যখন, যেমন ধরো এখানে একটা কথা বলা হয়েছে যে আর্লিয়ার ফিগার বলতে আসলে এই ফিগারটার কথা বলা হয়েছে। এখানে দেখো বলা হয়েছে যে ইন দ্য আর্লিয়ার ফিগার চান্স অফ ফাইবার ক্রসিং দ্য লাইন্স A and B is proportional to its length. If by some ways the fiber crossing this area between A and B are selected, then the longer fibers will be preferentially selected. হ্যাঁ, দেখো আমরা ধরে নিচ্ছি যে যেহেতু এ পোর্শনে এসে কিছু ফাইবার রিলিজ হয়েছে, মানে এ পর্যন্ত এদের এন্ড, বি থেকে আবার নতুন ফাইবার স্টার্ট হয়েছে যেটা কিছু দূর গিয়ে এন্ড, আর কিছু ফাইবার আছে যারা এ আর বি দুইটা পথকে অতিক্রম করেছে। এখন আমরা যদি এই তিনটা ফাইবারের মাঝে শুধু এ এন্ড বি এইটুকু পজিশনের ভেতরে দেখি এবং আমরা শুধুমাত্র ওই ফাইবার গুলাকে চুজ করি যেগুলা এ এন্ড বি দুইটা পথকেই অতিক্রম করেছে, তখন কি হবে, যেহেতু তারা এ এন্ড বি হোল জায়গাটাকেই ক্রস করেছে তার মানে তাদের লেন্থ ওই এ বা বি টাইপস অফ ফাইবার থেকে একটু বিগার হয়। তখন কি হবে, যদি তুমি ওই ফাইবার গুলোকে সিলেক্ট করো তখন কি হয়ে যাবে যে লেন্থের উপর বায়াসড হয়েছে, যেহেতু ওরা অন্যান্য শর্ট ফাইবারের তুলনায় লেন্থের দিক থেকে একটু বিগার, যার কারণে তাদের ওয়েটটা বেড়ে যাচ্ছে, যার কারণে তুমি কি হয়ে যাচ্ছ, লেন্থের উপর বায়াসড হয়ে তুমি ওই ফাইবার গুলাকে চুজ করছো। তো এটাই এখানে বলা হয়েছে যে আর্লিয়ার ফিগারে যদি তুমি লাইন এ এন্ড বি এর মাঝখানে যে ফাইবার গুলাকে চুজ করো তাহলে ইন জেনারেল যেটা হবে যে লঙ্গার ফাইবার গুলা প্রেফারেন্সিয়ালি সিলেক্টেড হবে, যেহেতু তাদের লেন্থটা বেশি, তার মানে এখানে তুমি লেন্থের কারণে বায়াসড হয়ে তাদেরকে চুজ করছো। তো এটা ছিল হচ্ছে লেন্থ বায়াসড স্যাম্পলটা। এখন দেখো আমরা র্যান্ডম ড্র মেথডটা দেখবো। র্যান্ডম ড্র মেথডটা দেখার আগে আমি একটা ভিডিও দেখাচ্ছি, ভিডিওটা একটু বোঝার চেষ্টা করো। আর এখানে খুব শর্টে লেখা আছে, এটা যদি তোমাদের সিটি এক্সাম হয়, সিটি এক্সামের এক্সাম হিসেবে ঠিক আছে, টাইম যেহেতু কম থাকে, বাট ফাইনাল এক্সামে যখন আসবে তখন একটু বড় করে ডেসক্রাইব করা ভালো। তখন না তোমরা একটু, এটা খুব সুন্দর করে বিপি সাগিলের বইটাতে দেওয়া আছে, ওটা ফলো করলেই হবে। তুমি একটু ভিডিওটা দেখো। আচ্ছা তোমরা তো দেখতে পাচ্ছ বা আমাকে শুনতে পাচ্ছ তাই না? জাস্ট হ্যাঁ বললেই হবে। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। ম্যাম আর একটু স্লো পড়লে একটু ভালো হইতো ম্যাম। এই লাস্ট কথাটা কে বলেছো, কাইন্ডলি একটু বলবে? জি ম্যাম আমি। তোমার নাম কি? রাব্বি হোসেন। আচ্ছা রাব্বি হোসেন, তুমি কি ছিলে প্রথম থেকে 10টা থেকে? জি ম্যাম। আচ্ছা তুমি আমাকে বলো, তোমাদের প্রতিটা ক্লাসে প্রথমের যে অ্যাটিটিউডটা থাকে, আমি জানি যে তোমরা ঘুমো বা যেহেতু বাসায় আছো, তো ঘুমের কারণে তোমাদের 10টায় ক্লাস করাটা একটু টাফ হয়ে গেছে, দ্যাটস ওকে। বাট যখন তোমার কোর্স টিচার আসেন ক্লাসে এসে, যখন সে তোমাদেরকে গ্রিটিংস দেয়, তখন তোমাদের কমন সেন্স আর ভদ্রতা অনুযায়ী তাকে কি রিপ্লাই দেওয়ারও প্রয়োজন নেই?
ম্যাম আমি আসলে 4-5 মিনিট দেরিতে ঢুকছি আর কি, যখন আপনি স্লাইডগুলো ওপেন করছেন তখন আমি জয়েন করছি আর কি। আমি 5 মিনিট পরেই কথা বলেছি। তুমি যে কথাটা বললে যে আস্তে পড়ালে ভালো হয় ম্যাডাম, এই কথাটা যদি তুমি আমাকে আরো 10 মিনিট আগে বলতে তাহলে কিন্তু আমি আস্তেই পড়াতাম। এখন তোমরা যদি আমাকে না বলো তাহলে আমি কি করে বুঝবো যে তোমাদের কোনো প্রবলেম হচ্ছে? বিকজ আমি তো এখানে তোমার চেহারা দেখতে পাচ্ছি না, আমি তো এখানে জাস্ট তোমার ভয়েস শুনে বুঝতে পারছি তুমি প্রেজেন্ট আছো কি নেই। তারপরে যদি তোমরা রেসিপ্রোকেট না করো তাহলে আমি আসলে কিভাবে পড়াবো? মিস বেসিক্যালি যেটা হয়েছে শুরু থেকে যেন আমরা সরি মিস, বাট ব্যাপারটা হয় যে টিচার যখন গ্রেটিং করে তখন মানে আমরা মনে করি যে অন্যজন হয়তো রিপ্লাই দিবে, পরে দেখা যাচ্ছে কারো রিপ্লাই দেওয়া হয় না। অন্যজন রিপ্লাই দিবে, সবাই মিলে দাও, কোনো সমস্যা নেই তো। একসাথে যদি সবাই মিলে আনসার করো তাহলে কি খুব গুনাহ হয়ে যাবে? ম্যাম ওই যে ফরজ যেটা বললো আসলে মেনলি ওটাই হয় যে কেউ না কেউ দিবেই, তো এই জন্য আর কি। না প্লিজ, এটা তোমরা যেটা করো এটা খুবই মানে মানা যায় না। বিকজ একে তো তোমরা নিজেরা কখনোই এসে কোনো ধরনের গ্রিটিংস আদান প্রদান করো না, তোমরা পুরো মিউটেড ভার্সনে থাকো। অ্যাটলিস্ট মানে কিছু একটা বলে যে দেন মিউট করা, এই টেন্ডেন্সিটা তোমাদের কারো মাঝেই আনফরচুনেটলি নেই। কেন নেই আই ডোন্ট নো। বাট যখন আমি কথা বলি তোমরা রেসপন্স করো না, তো যার কারণে হয়ে যাচ্ছে কি এক ওয়েতে ওয়ান ওয়ে টিচিং লার্নিং ওয়ান ওয়েতে কখনোই হয় না। আমি যদি তোমাদেরকে কিছু জিজ্ঞেস করি তোমরা যদি আমাকে অ্যান্সার না করো তাহলে তো আমি বুঝতেই পারবো না তোমাদের কিসে প্রবলেম হচ্ছে আর কিসে প্রবলেম হচ্ছে না। যাই হোক, আমি একটু উই আর ভেরি সরি ফর ইট, সামনে আর হবে না এরকম। একটু কাইন্ডলি রেসিপ্রোকেট করো। যদি মনে হয় যে আস্তে পড়াতে হবে এটা আমাকে আগে বলো, ম্যাডাম একটু আস্তে পড়ালে ভালো হয়, বা একটু আওয়াজ দাও, এই আর কি। যাই হোক, ঠিক আছে। ম্যাম আমি এক্সট্রিমলি সরি আজকের বিহেভিয়ারের জন্য সবার পক্ষ থেকে। ইটস ওকে, সরি হওয়ার কিছু নেই, জাস্ট এটা টিচারকে অনেক আপসেট করে দেয়, এতটুকুই। তোমরা ভিডিওটা দেখো। আর তোমরা কি আগের দুইটা পড়া বুঝতে পেরেছো নাকি আমি আরেকবার রিপিট করব? ম্যাম আরেকবার একটু রিপিট করলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে। আমি যেহেতু একবার অলরেডি বলেছি, হোপ তো তোমাদের ধরতে ইজি হবে, আমি জাস্ট আরেকবার দেখিয়ে যাই। যেটা 1 নাম্বার স্যাম্পলটা এটা হচ্ছে নিউমেরিক্যাল স্যাম্পল। নিউমেরিক্যাল মানে বুঝতেই পারছো এখানে নাম্বারের একটা বড় অবদান থাকে। তো এখানে দেখো যে ফিগারটা দিয়ে যেটা বোঝানো হয়েছে যে এখানে টোটাল 3 ধরনের ফাইবার আছে। এক ধরনের ফাইবার হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট হয়ে দেখো এ তে এসে রিমুভ হয়েছে, এদের এন্ড এখানেই এন্ড। তো এই ধরনের ফাইবার আছে একটা। সেকেন্ড ওয়েতে ফাইবার আছে যেগুলো ডটেড দিয়ে বোঝানো হয়েছে 1 2 3 4 5 6 7 এন্ড 8। আরেক ধরনের ফাইবার আছে যে ফাইবার গুলো এ এন্ড বি এই টোটাল ডিস্টেন্স থেকে অতিক্রম করেছে। এরকম ফাইবার আছে দেখো 8টা। প্রতিটা ধরনের ফাইবার আমাদের এখানে 8টা করে আছে। কেউ যদি চাও তাহলে গুণে দেখতে পারো। তো এখানে যেটা হয় যে তুমি যখন এ ফাইবার গুলাকে রিমুভ করছো, এ পোর্শনের ফাইবার গুলোকে, এই ফাইবার গুলা রিমুভালের কারণে বি পোর্শনের ফাইবার গুলাতে কিন্তু কোনো ধরনের চেঞ্জই আসে না। আবার তুমি যদি বি টাইপস অফ ফাইবার গুলোকে রিমুভ করো, এ টাইপস এর ফাইবারে কোনো চেঞ্জ আসছে না। আবার তুমি যদি এ এন্ড বি এই পোর্শনের ভেতরে যে ফাইবার গুলো আছে এই ফাইবার গুলোকে চুজ করো, তার কারণে কিন্তু যে রিমেইনিং স্যাম্পল কম্পোজিশন আছে সেটা আনএফেক্টেড অবস্থায় থাকছে, বা মানে এ বা বি তে যে ফাইবার গুলো আছে সেই ফাইবার গুলোতে কোনো চেঞ্জ আসছে না। তো এখানে বেসিক্যালি এটাই বলা হয়েছে যে যখন তুমি ওয়ান টাইপস অফ স্যাম্পল কে রিমুভ করো, সেটা যদি রিমেইনিং স্যাম্পলের যে বাকি কম্পোজিশনটা থাকে ওই কম্পোজিশনে কোনো ধরনের এফেক্ট করতে না পারে, আনএফেক্টেড অবস্থায় থাকে, তখন ওই স্যাম্পলটাকে বলা হয় নিউমেরিক্যাল স্যাম্পল। এবং ওই স্যাম্পল গুলার মধ্যে প্রতিটা সেগমেন্টই হোল বাল্ককে রিপ্রেজেন্ট করে। যেমন আমি এখানে যদি এ কে রিমুভ করি তাহলে বি ও 8টা ফাইবারই রিপ্রেজেন্ট করবে। আবার আমি যদি বি কে রিমুভ করি আমার এ তেও 8টা ফাইবারই রিপ্রেজেন্টেড হবে। আবার আমি যদি এ বি এর মাঝখানে যে 8টা ফাইবার আছে এটাকে রিমুভ করি তাহলেও কিন্তু বাকি দুইটা ফাইবারসই 8টা 8টা করেই আছে। তো যখন তুমি এই টাইপস এর কোনো স্যাম্পল পাবে যে তুমি যখন এক টাইপস এর ফাইবারকে রিমুভ করছো তখন আরেক টাইপস এর যে ফাইবার গুলো আছে রিমেইনিং কম্পোজিশন যেটাকে আমরা বলছি, সেই রিমেইনিং কম্পোজিশনে কোনো ধরনের এফেকশন হচ্ছে না, তারা আনএফেক্টেড অবস্থায় থাকছে, তখন ওই স্যাম্পল টাইপটাকে বলা হয় নিউমেরিক্যাল স্যাম্পল। তো প্রথমটা আসলে এটাই ছিল। আর 2 নাম্বারটা ছিল যে লেন্থের কারণে বায়াসড হয়ে তুমি যে স্যাম্পল গুলা চুজ করছো। এখানে কয়েকটা এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে যে তোমার বাল্কে ধরো 15% ফাইবার আছে,
এখন ওই 15% ফাইবার কোন লেন্থের আছে? 10 মিলিমিটার। মানে তোমার যে বাল্কটা আছে ওই বাল্কের মধ্যে 10 মিলিমিটারের ফাইবার আছে হচ্ছে 15%। যখন 15% ফাইবার 10 মিলিমিটারের আছে, আমরা এখানে লেন্থ বাই স্যাম্পলের যে একটা ইকুয়েশন আমরা দেখতে পাচ্ছি, ওই ইকুয়েশন অনুযায়ী আমরা তখন পাচ্ছি যে x1 is proportional to 150। এখন দেখা যাচ্ছে যে সব ধরনের ফাইবারের প্রপোর্শন পার্সেন্টেজটা সেম, 15% বাট তোমার যে ফাইবার লেন্থটা সেম না। দেখো 10-এর জন্য আমার ম্যাম হয়েছে এটা 150টা কিভাবে হলো আরেকবার একটু ম্যাম? মানে এই 10 ইন্টু 15, ও আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে ঠিক আছে, আছে। 20 ইন্টু 15, 30 ইন্টু 15, মানে লেন্থের সাথে প্রপোর্শন পার্সেন্টেজটাকে গুণ করা হয়েছে। হ্যাঁ, জি ম্যাম, জি। জি। এখন হচ্ছে যদি 10 মিলিমিটারের ফাইবার গুলাকে আমি চুজ করি, তখন আমি ওখানে পাচ্ছি হচ্ছে x1 is proportional to 150। কিন্তু আমি যদি ওই সেম 15%ই চুজ করি, কিন্তু যে ফাইবার গুলার জন্য 15% ওই ফাইবার গুলার লেন্থ হচ্ছে 20 বা 30, তখন দেখো 10 মিলিমিটারের জন্য আমি যে ভ্যালুটা পাচ্ছিলাম 20 বা 30-র জন্য কিন্তু ভ্যালু তার থেকে অনেক বেশি বেড়ে যাচ্ছে। তো কেন বেড়ে যাচ্ছে? কারণ তোমার ফাইবারের লেন্থটা বেশি। তো এখানে এটা বলা হয়েছে যে রিমুভাল অফ লেন্থ বাই স্যাম্পল উইল চেঞ্জ দ্য প্রপোর্শন অফ ফাইবার্স ইন দ্য রিমেইনিং বাল্ক অ্যাজ লঙ্গার ফাইবার্স উইল বি রিমুভড এট হায়ার প্রপোর্শন। মানে আমি যদি 10 মিলিমিটারের 15% ফাইবার রিমুভ করে আমি ধরে নিলাম 150টা ফাইবার আমি রিমুভ করছি, বা 150 গ্রাম ফাইবার যাই বলো না কেন, বাট আমি যদি ওই 15%ই রিমুভ করি কিন্তু সেটা যদি লঙ্গার লেন্থের হয় তাহলে কিন্তু তুমি হায়ার প্রপোর্শন কে রিমুভ করছো। যেহেতু ওখানে পার্সেন্টেজে ছিল, আমি ধরো বললাম 150% বা 300% বা 450%। তো যদি আমি যত লঙ্গার লেন্থের ফাইবারকে আমি রিমুভ করব, প্রপোর্শন পার্সেন্টেজ টু সেম, কিন্তু যত লঙ্গার ফাইবার হবে তত হায়ার প্রপোর্শন রিমুভ হবে না? জি ম্যাম। হ্যাঁ, এটা কেন হচ্ছে? কারণ তাদের লেন্থটা বেশি। তো এখানে আমাদের যে আর্লিয়ার ফিগারটা ছিল, যেটা আমরা নিউমেরিক্যাল স্যাম্পলের ক্ষেত্রে দেখলাম, ওখানে বলা হয়েছে যে ইন দ্য আর্লিয়ার ফিগার চান্স অফ ফাইবার্স ক্রসিং দ্য লাইন এ অ্যান্ড বি ইজ proportional to its length if by some ways the fiber crossing this area between A and B are selected, then the longer ফাইবার উইল বি প্রেফারেন্সিয়ালি সিলেক্টেড। মানে এখানে যে আমরা তিন ধরনের ফাইবার দেখালাম, যে লেফট হ্যান্ড সাইড থেকে এ পর্যন্ত এসেছে, দেন আমরা দেখলাম বি থেকে স্টার্ট হয়েছে ডটেড সাইন গুলা। আরেক ধরনের ফাইবার আমরা পেয়েছি যে যারা এ আর বি এই তিনটাকেই দুইটা জায়গাকেই ক্রস করেছে। তো আমরা যদি এই এ এন্ড বি এই পজিশনের মধ্যকার ফাইবার গুলাকে নিয়ে চিন্তা করি, তাহলে এ এর গুলা তো ছোট, বি এর গুলাও ছোট, বাট এ এন্ড বি যদি আমি সিলেক্ট করি সেক্ষেত্রে কি হচ্ছে, এ এন্ড বি আলাদা আলাদা যে ফাইবার গুলো আছে ওই ফাইবার গুলা থেকে এই থার্ড টাইপস অফ ফাইবারটার লেন্থটা বেশি। তো সেক্ষেত্রে যেটা হবে যে লঙ্গার লেন্থের ফাইবার গুলো প্রেফারেন্সিয়ালি সিলেক্টেড হচ্ছে। কেন সিলেক্টেড হচ্ছে? কারণ তারা লঙ্গার লেন্থের। তো যেহেতু লেন্থের কারণে তুমি ফাইবার গুলাকে সিলেক্ট করছো বা অগ্রাধিকার দিচ্ছ, এর জন্য এই স্যাম্পল গুলাকে বলা হয় হচ্ছে লেন্থ বায়াসড স্যাম্পল। আর 3 নাম্বারটা যেটা বলা হয়েছে যে র‍্যান্ডম ড্র মেথড, এটা নিয়ে আমি যেটা বলছিলাম যে এখানে খুব শর্টে একদম মেইন কনসেপ্টটা আসলে কি সেটা বলা আছে, কিন্তু তোমরা যখন পড়বা একটু ডিটেলসে পড়ো। সেটা হচ্ছে এটা বিপি সাফিলের বইয়ে আছে, আমি জানি না তোমরা কেউ বই কিনেছো কিনা। যদি না কিনে থাকো অবশ্যই কিনতে হবে, কারণ তোমাদের ফাইনালের সময়, সিটির সময়, দুইটার সময় তোমাদের বইগুলা তোমাদের লাগবে। এখন এটা দেখো, এটা বোঝার আগে একটা ভিডিও একটু দেখতে হবে, নাহলে বোঝানোটা একটু টাফ। ম্যাম ভিডিও তো দেখা যায় না।
এখন কি দেখতে পাও? জি ম্যাম, দেখা যাচ্ছে, আচ্ছা, কিন্তু অন হয়নি আর কি। না অন হয়েছে। আচ্ছা, একটু খেয়াল করো। হ্যাঁ, জি ম্যাম। তুমি কি ভিডিওটা বুঝতে পেরেছো নাকি আমি রিপ্লে করব? আরেকবার একটু রিপ্লাই। আচ্ছা, আমি রিপ্লে করেছি অলরেডি, তাহলে আরেকবার জাস্ট দেখো। আচ্ছা, ঠিক আছে, এটা হয়ে গেছে, আর দেখার দরকার নেই। এখন আমরা স্লাইডে চলে যাই, একটু বোঝালেই হবে। দেখো, র্যান্ডম ড্র মেথডের জন্য আমাদের কয়েকটা জিনিসের দরকার হয়, ইনস্ট্রুমেন্ট যেটাকে বলা হয়। একটা হচ্ছে ব্ল্যাক ভেলভেট বোর্ড দরকার হয়, ওয়েটেড গ্লাস প্লেটের দরকার হয়, স্যাম্পল কালেকশন বক্স, আর হচ্ছে ফ্লিন্ট স্লাইভার ম্যাথ, তোমার স্লাইভারের দরকার হয়। এটা বিপি সাভিলের পেজ নাম্বার 11, বিপি সাভিল বুকসের পেজ নাম্বার 11-এ আছে। কারো যদি বইটা থাকে তাহলে বইটা বের করো, আর যাদের নেই তারা একটু পেজ নাম্বারটা টুকে রাখো, আমি ওখান থেকেই পড়াচ্ছি। তো এখানে বলা হয়েছে যে র্যান্ডম ড্র মেথডটা যেটা, এটা ইউজ করা হয় কার্ড স্লাইভার, বল স্লাইভার এবং টপের জন্য। The sliver to be sampled is parted carefully by hand so that the end to be used has no broken or cut fiber. যে স্যাম্পলটা, যেটাকে স্লাইভার যেহেতু এখানে স্যাম্পল হিসেবে ইউজ হয়, সেটা হচ্ছে স্লাইভার। তো এই স্লাইভারটাকে হাত দিয়ে পোর্শন করা হয় আর কি, পার্টেড করা হয়, যাতে তার মাঝে কোনো ব্রোকেন অথবা কাট ফাইবারস না থাকে। The sliver is placed over two velvet boards with the parted end near the front of the first board. দেন ওই স্লাইভারটাকে প্লেস করা হয়। তোমরা অলরেডি ভিডিওতে দেখেছো যে ওই স্লাইভারটাকে কোথায় প্লেস করা হয়। এই যে ব্ল্যাক ভেলভেট বোর্ডটা আমরা দেখতে পাচ্ছি, এই বোর্ডের উপরে আমার স্লাইভার গুলাকে প্লেস করা হয়। The opposite end of the sliver is weighted down with a glass plate to stop its moving as shown in figure. তাহলে এই যে গ্লাস প্লেট, ওয়েটেড গ্লাস প্লেট যেটা, এটার কাজ হলো যে ফাইবারগুলো আমার ব্ল্যাক ভেলভেট প্যাডের মধ্যে আছে, ওই বোর্ডের ভেতর থেকে সে রিমুভ করতে বা মুভ করতে না পারে। তো মুভ না করার জন্য তার উপরে একটু ওয়েট দেওয়া হয়, যেটা হিসেবে কাজ করে হচ্ছে এই ওয়েটেড গ্লাস প্লেটটা। দেন বলা হয়েছে যে a wide grip which is capable of holding individual fibers is then used to remove and discard a 2 millimeter fringe of fibers from the parted end. Then 2 মিলিমিটার করে মানে 2 মিলিমিটার পর্যন্ত লেন্থের ফাইবার করে সেটাকে কাট করা হয়, এবং কাট করার পরে সেটাকে আমাদের যে স্যাম্পল কালেকশন বক্সটা আছে ওই কালেকশন বক্সে রাখা হয়। This procedure is repeated, removing and discarding 2 millimeter draws of fiber until a distance equal to that of the longest fibers in the sliver has been removed. একটা স্লাইভারের মাঝে তোমরা দেখতেই পাচ্ছ বা জানো যে সবগুলো ফাইবার, যেহেতু ফাইবার ন্যাচারাল ফাইবার, যেগুলো আমরা ন্যাচারাল ফাইবারের কথাই বলছি, ম্যানমেড ফাইবারটা তো আমরা প্রতিটা ডিরেকশন দিয়ে দেই, লেন্থ কতটুকু হবে, ডায়া কতটুকু হবে, স্ট্রেংথ কেমন হবে, ইলংগেশন কেমন হবে। বাট ন্যাচারাল ফাইবার যেহেতু মানুষের হাতে থাকে না, এটা পুরোপুরি ন্যাচারাল ওরিয়েন্টেড হয়, যার কারণে এদের লেন্থও সেম থাকে না, স্ট্রেংথও সেম থাকে না, কালার গ্রেডও সেম থাকে না, ইলংগেশন প্রপার্টিও সেম থাকে না, কিছুই সেম থাকে না। তো তোমার মাথায় কোয়েশ্চেন আসতে পারে যে র্যান্ডম ড্র মেথডটা যেটা, যেখানে আমি স্লাইভারের একটা এন্ড থেকে 2 মিলিমিটার করে ফাইবারকে রিলিজ করছি, এই প্রসিডিওরটা কতটুকু সময় পর্যন্ত চলবে। তো বলা হয়েছে এই প্রসিডিওরটা ততটুকু সময় পর্যন্ত চলবে যতটুকু সময় পর্যন্ত না
ওই স্লাইভারের মাঝে যে স্লাইভারটা তুমি স্যাম্পল হিসেবে ইউজ করেছো ওটা যে লংয়েস্ট ফাইবারটা, ওই ফাইবারটা যতটুকু পর্যন্ত না রিমুভ হয়, যতটুকু পর্যন্ত না সবচেয়ে লংয়েস্ট ফাইবারটা পাওয়া যায় ততটুকু পর্যন্ত বা ততটুকু সময় পর্যন্ত তোমাকে প্রসিডিওরটা রিপিট করতে হয়। দেন বলা হয়েছে যে the sliver end has now been normalized and any of the succeeding draws can be used to make up a sample as they will be representative of all fiber lengths. This is because they represent a numerical sample as described above where all the fibers with ends between two lines are taken as the sample. When any measurement are made on such a sample, all the fibers must be measured. যখন এই টাইপের কোনো ফাইবারকে তোমার মেজার করা হবে তখন ওই স্যাম্পলের মাঝে যত টাইপস অফ ফাইবার আছে সব ফাইবার গুলাকেই মেজার করা হবে। এখন তোমাদের মনে হয়তো কারো কারো মাথায় একটা কোয়েশ্চেন এসেছে, কারো মাথায় কি এসেছে কোনো কোয়েশ্চেন? ম্যাম একটা কোশ্চেন আসছে যে 2 মিলিমিটার শুধু কি নেওয়া হয় আর বেশি বা কম বেসিক্যালি কেটে কেটে যে নেওয়া হচ্ছে? আচ্ছা আমি এই কোয়েশ্চেনটা অ্যাকসেপ্ট করি না, একটা কোয়েশ্চেন অ্যাকসেপ্ট করেছিলাম। আচ্ছা যাই হোক, এটা বেসিক্যালি 2 মিলিমিটার। তোমরা অলরেডি ল্যাব করেছো হয়তো ফিজিক্সে বা কেমিস্ট্রিতে বা কলেজেও করেছো, স্কুলেও করেছো। বেসিক্যালি যখন একটা যেকোনো একটা এক্সপেরিমেন্ট যখন কেউ একজন অফার করে, এটা এমন না যে আমার কাছে কোনো একটা স্টুডেন্ট এসে বললো যে ম্যাম আমি নতুন একটা টেকনিক পেয়েছি, ওটাতে কাজ বেটার হচ্ছে, দেন শেষ, ওটাই স্ট্যান্ডার্ডিক্যালি অ্যাকসেপ্টেড হয়ে যাবে। যখন কোনো কিছু স্ট্যান্ডার্ড হিসেবে মেজার করা হয় বা ধরা হয়, এটার পিছনে একটা লং প্রসিডিওর থাকে। সেটা হলো ধরো যে আমার মতো বা তোমার মতো এরকম পুরো ওয়ার্ল্ড এর কতগুলো মানুষ যখন একটা নতুন প্যাটার্ন ক্রিয়েট করে, যে কোনো জিনিসকে তুমি যখন নতুন ভাবে স্টাবলিশ করো বা ডিসকভার করো, এটা একটা প্যাটার্ন হয়ে যায়। এবং ওই প্যাটার্নটা ধরো যে যেকোনো একটা বোর্ড থাকে, যেমন তোমাদের এক্সাম যখন হচ্ছে তোমরা এক্সাম দাও, এক্সামের রেজাল্ট পাবলিশ করার জন্য একটা বোর্ড থাকে, স্ক্রুটিনাইজিং করার জন্য আরেকটা বোর্ড থাকে। তো এরকম ওখানেও একটা বোর্ড থাকে যেখানে এই প্রতিটা যে আমি তুমি বা বাকি ডিফারেন্ট কান্ট্রিজ থেকে যতগুলা প্রসিডিওর এসেছে সবগুলাকে একসাথে রাখা হয়। বা একটা কান্ট্রিতে তোমরা, আমি জানি না দেখেছো কিনা, কেউ কি ওসমানী হলে থাকো? আমরা তো এখন কি মনে হলে উঠিনি ম্যাম। ও তোমরা হলে এখনো পাওনি, সিট পাওনি না? না ম্যাম। আচ্ছা আচ্ছা, যদি হলে যাও তখন দেখবে যে আমরা যে বলি যে স্ট্যান্ডার্ড যে ইউনিট গুলা তোমাদেরকে দিচ্ছে, এটার জন্য কিছু ইনস্টিটিউশন আছে যেগুলা থেকে অ্যাপ্রুভাল নিতে হয় যে এটা কি আসলেই অ্যাপ্রোপ্রিয়েট নাকি না। তো ওরকম একটা অর্গানাইজেশন তোমাদের হলের পাশের গলিতেই আছে, তোমরা হয়তো দেখতে পাবে, বিএসটিআই যেটার নাম। তো ধরো যে বিএসটিআই, ধরো আমি ধরে নিলাম যে বিএসটিআই। তো তুমি আমি বা ডিফারেন্ট ইউনিভার্সিটিজ এর যখন ডিফারেন্ট টাইপস অফ স্টুডেন্টস অর টিচার বা লোকাল পাবলিকই কোনো একটা নতুন মেথড অ্যাপ্লাই করে, ওই সবগুলা ধরো একটা জিনিস বের করার জন্যই 10টা বা 12টা মেথড এসেছে। তো ওইটার বেসিক্যালি স্ট্যান্ডার্ড ওয়েটা টেস্ট করা হয় যে কোন ওয়েতে টেস্ট করলে আসলে সে যদি যেকোনো জায়গা থেকেই টেস্ট করে মোটামুটি রেজাল্টে ভ্যারিয়েশন আসবে না। তো তুমি যেটা বললে যে 2 মিলিমিটারই কেন নিতে হবে, নিশ্চয়ই এটার পেছনেও লং প্রসিডিওর আছে এবং এট দ্য এন্ড ওরা এটাকে স্ট্যান্ডার্ড ধরে নিয়েছে যে যদি আমি 2 মিলিমিটার করে কাট করি দেন আমি যে রেজাল্টটা পাচ্ছি ওটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। এটা এমন না যে 2 মিলিমিটার নিল না কেন, 5 মিলিমিটার কেন নিল না, 5 মিলিমিটার নিয়েও টেস্ট করা হয়েছে। যখন বেটার রেজাল্ট পাওয়া যায়নি তখনই 2 মিলিমিটারে আসা হয়েছে। এখন তোমার যদি তাও টেস্ট করতে মন চায় যে আমি দেখবো, তাহলে তুমিও নতুন করে আবার কোনো অন্য আরেকটা লেন্থ এস্টাবলিশ করতে পারো, নো প্রবলেম। তোমার তাহলে বিএসসি এর প্রজেক্ট ওয়ার্কও হয়ে যাবে। বুঝতে পেরেছো? জি ম্যাম, বুঝতে পারছি। এটা স্ট্যান্ডার্ড জি, এটাকে এই র্যান্ডম ড্র মেথডের জন্য স্ট্যান্ডার্ড যে মেজারমেন্টটা সেটা হলো 2 মিলিমিটার। এর জন্য এটাকে 2 মিলিমিটার করে কাটার কথা বলা হয়েছে। হ্যাঁ, জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা। নেক্সট যেটা সেটা হচ্ছে কাট স্কয়ার মেথড। এখানেও একটা ভিডিও আছে, একটু আগে ভিডিওটা দেখো।
ভিডিওটা স্টার্ট হয়েছে, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো এখানে আনটুইস্টিং হচ্ছে, এটা হচ্ছে একটা ইয়ার্ন যেটাকে আনটুইস্ট করা হচ্ছে। তোমরা কি সবাই ভিডিওটা দেখেছো? আমি কি সেকেন্ড টাইম রিপ্লে করবো নাকি জাস্ট পড়ালে বুঝবে? দেখছি ম্যাম। আচ্ছা ঠিক আছে, দেখেছি পড়া। ওকে। এখন দেখো কাট স্কয়ার মেথড যেটা, এখানে আসলে স্যাম্পল হিসেবে যে জিনিসগুলোকে ইউজ করা হয় তার মধ্যে অবশ্যই টুইস্ট থাকতে হবে। আর আমরা জানি যে টুইস্ট থাকে শুধুমাত্র রোভিং এ বা ইয়ার্নে। তো কাট প্রথম স্কয়ার, দিকে ফাইবার গুলো ফালাই দিল কেন? সরি প্রথম দিকে দেখলাম যে কয়েকটা ফাইবার মনে হয় ফালাই দিচ্ছে আর কি, পরের গুলো নিচ্ছে। আমি তোমার কথা বুঝতে পারছি না। ও আচ্ছা, ম্যাম তোমাদের পড়ানো শুরুতে হয়নি? কিছু না ম্যাম, বলতেছে যে শুরুতে কিছু ফাইবার ফেলে দেওয়া হয়েছে, তারপর থেকে কিছু মানে নেওয়া হয়েছে আর কি, কাট করে নেওয়া হয়েছে, সেটা বলতেছে। আচ্ছা, ফেলে দেওয়া হয়েছে এরকম না, বেসিক্যালি টুইস্টেড অবস্থায় ছিল যেটাকে আনটুইস্ট করা হয়েছে। হ্যাঁ, তোমরা কি ইয়ার্ন বা রোভিং পর্যন্ত পড়েছো নাকি ফাইবার পর্যন্তই আছো? রবিং এগুলো পড়ছি ম্যাম, পড়াইছি। আচ্ছা ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা র্যান্ডম ড্র মেথড যেটা দেখেছি হচ্ছে স্যাম্পল ছিল আমাদের হচ্ছে স্লাইভার। কাট স্কয়ার মেথডের ক্ষেত্রে আমাদের স্লাইভার হচ্ছে রোভিং বা ইয়ার্ন। এখন দেখো কয়েকটা ইনস্ট্রুমেন্টের তোমার দরকার হয় কাট স্কয়ার মেথডের মাধ্যমে স্যাম্পলিং করার জন্য। যেটা স্যাম্পল হিসেবে ইউজ হয় সেটাকে বলা হচ্ছে ইয়ার্ন বা রোভিং। এখানেও একটা ভেলভেট প্যাডের দরকার হয় বা ভেলভেট বোর্ড। দেন একটা গ্লাস প্লেটের দরকার হয়, একটা ইয়ার্ন থাকে যেটা টুইস্টেড অবস্থায় থাকে, এবং সিজার বা কোনো শার্প থিং এর দরকার হয় যেটার কারণে তুমি স্যাম্পলটাকে কাটবে। আর কাটার আগে অবশ্যই তাকে আনটুইস্টেড করে নিতে হবে, বিকজ তুমি যদি আনটুইস্টেড করে না নাও তাহলে তুমি ফাইবার গুলোকে আলাদা আলাদা করে পাচ্ছ না। আর স্যাম্পল গুলোকে রাখার জন্য একটা স্যাম্পল কিপিং বোর্ডের দরকার হয়। তো এখানে এর আগের বার যেমন আমরা ড্র মেথড তো ছিল না, র্যান্ডম ড্র মেথড যেটা, র্যান্ডম ড্র মেথডের ক্ষেত্রে আমাদের যেটা ছিল লেন্থটা ছিল 2 মিলিমিটার করে করে ইচ স্টেজে। আর এই ক্ষেত্রে কাট স্কয়ার মেথডের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড যে মেজারমেন্টটা সেটা হলো 5 মিলিমিটার করে। তো এখানে কি করা হয় দেখো, বলা হয়েছে যে দিস মেথড ইজ ইউজড ফর স্যাম্পলিং দ্য ফাইবার্স ইন আ yarn. A length of the yarn being tested is cut off and the end untwisted by hand. The end is laid on a small velvet board and covered with a glass plate. The untwisted end of the yarn is then cut about
5 mm from the edge of the plate. All the fibers that project in front of the glass plate are removed one by one with a pair of forceps and discarded. By doing this, all the cut fibers are removed, leaving only fibers with their natural length. The glass plate is then moved back a few millimeters, exposing more fiber ends. These are then removed one by one and measured. When these have all been measured, the plate is moved back again until a total of 50 fibers have been measured. দেখো, র্যান্ডম ড্র মেথডের ক্ষেত্রে রিপিটেশন ততক্ষণ পর্যন্ত করতে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত না ওই স্লাইভারের মাঝে যে লঙ্গার লেন্থের যে লংগেস্ট লেন্থের লঙ্গার লেন্থ না লংগেস্ট লেন্থের যে ফাইবারটা আছে যতক্ষণ পর্যন্ত না তুমি তাকে পুরোপুরি কাট করতে পারছো ততক্ষণ পর্যন্ত ওই প্রসিডিওরটা রিপিটেশন চলতে থাকবে। আর কাট স্কোয়ারের মেথডের ক্ষেত্রে যেটা সেটা বলা হয়েছে যে নাম্বার অফ ফাইবার্স মিনিমাম 50, যখন তোমার নাম্বার অফ ফাইবার্স 50টা হয়ে যাবে দেন তুমি এই প্রসিডিওরকে স্টপ করতে পারো। In each case, once the plate has been moved, all projecting fiber ends must be removed and measured. The whole process is then repeated on fresh lengths of yarn chosen at random from the bulk until sufficient fibers have been measured. তাহলে র্যান্ডম ড্র মেথডের ক্ষেত্রে আমরা স্লাইভারকে মেজার করব। স্লাইভারটা মেজার করার ওয়ে হলো আমাদের একটা ভেলভেট প্যাড থাকবে, একটা ওয়েটেড গ্লাস প্লেট থাকবে এবং একটা স্যাম্পল কালেকশন বক্স থাকবে। আর হচ্ছে আমরা ওই ফাইবার গুলোকে কালেক্ট করার জন্য বা কাট করার জন্য কোনো শার্প থিং, সেটা ফোর্সেপস হতে পারে, আমরা সেটাকে রিমুভ করব বা কাট করব। তো এই ক্ষেত্রে আমাদের যে প্রতিটা স্টেপে কাট করার যে মেজারমেন্টটা সেটা হলো যে মিনিমাম 2 মিলিমিটার করে করে আমাদের ফাইবার কাট করতে হবে। এটা হলো ওটার বেসিক। আর 2 নম্বরে হচ্ছে কাট স্কোয়ার মেথড, যেটা ইউজ করা হয় রোভিং বা ইয়ার্নের ক্ষেত্রে। এক্ষেত্রে আমাদের সেম জিনিসই লাগবে, একটা ভেলভেট বোর্ড লাগবে, গ্লাস প্লেট লাগবে, ফাইবার গুলাকে কাট করার জন্য একটা ফোরসেপস লাগবে, আর হচ্ছে স্যাম্পল কালেকশন বক্স বা স্যাম্পল কিপিং বোর্ড যাই বলো না কেন, নো প্রবলেম। এন্ড এখানে প্রতিবার আমার ফাইবারকে 5 মিলিমিটার করে করে কাট করা হবে এবং ততক্ষণ পর্যন্ত আমি ফাইবার গুলোকে মেজার করব যতক্ষণ পর্যন্ত না আমার নাম্বার অফ ফাইবার 50 হয়। তো এটা হলো 4টা ওয়ে। এখন আমরা দেখব যে ইয়ার্ন স্যাম্পলিং যদি আমি করতে চাই, ইয়ার্ন স্যাম্পলিং আসলে কত ওয়েতে করা যেতে পারে। এতক্ষণ পর্যন্ত আমরা এগুলো যেগুলো দেখেছি সেটা হচ্ছে ফাইবার স্যাম্পলিং, ফাইবারকে আমি কি কি ভাবে স্যাম্পলিং করতে পারি। এখন আমরা দেখব ইয়ার্ন স্যাম্পলিং। এখানে টোটাল 4টা ওয়ে আছে। 1 নম্বরে বলা হয়েছে ইউজ অফ র্যান্ডম নাম্বারস, 2 নম্বরে কাউন্ট অফ ইয়ার্ন রিমুভড ফ্রম ফেব্রিক, 3 নম্বর টুইস্ট ইন ইয়ার্ন ইন প্যাকেজ ফর্ম, এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ লিস্ট স্ট্রেংথ অফ স্পান ইয়ার্নস। তো র্যান্ডম ইউজ অফ র্যান্ডম নাম্বারস, এখানে যেটা বলা হয়েছে যে table of random sampling number are normally used. A small number of yarn bobbins are to be selected from comparatively small bulk size. Total 10 packages are to be selected at random from the consignment. প্রতিটা consignment থেকে randomly তোমাকে 10টা প্যাকেজ কালেক্ট করতে হবে। If the consignment contains number of cases greater than 5, তুমি যে consignment থেকে চুজ করছো ওই consignment এ contain number যদি greater than 5 হয়, then they are selected at random from each, and then 2 packages are selected at random from each case. আর যদি number of cases less than 5 হয়, then 10 packages are selected at random approximately equal from each package. আর যদি আমরা count of yarn removed from fabric থেকে, মানে ফেব্রিক থেকে যে yarn গুলো আছে ওই yarn গুলাকে রিমুভ করে তার কাউন্ট বের করি, তাহলে সেটা করার ওয়ে হলো রেক্ট্যাঙ্গুলার স্ট্রিপ। রেক্ট্যাঙ্গুলার মানে তো বুঝি না, রেক্ট্যাঙ্গুলার শেপ যেটা, তো রেক্ট্যাঙ্গুলার স্ট্রিপের আমি হচ্ছে লেন্থ ওয়াইজ ওয়ার্প এন্ড ওয়েফট এই দুটো ডিরেকশন তো জানো অ্যাটলিস্ট, তাই না? ফেব্রিকে যেহেতু তোমরা, ওয়ার্প মানে হচ্ছে লঙ্গিটিউডিনাল ডিরেকশন। আচ্ছা আমি একটু এঁকে দেখানোর চেষ্টা করি। আচ্ছা এখানে রেক্ট্যাঙ্গুলার টাইপের একটা জিনিস আছেও। আচ্ছা আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার একটা রেক্ট্যাঙ্গুলার স্ট্রিপ। তাহলে এই যে ডিরেকশনটা যেটা হচ্ছে ভার্টিক্যালি আছে বা লঙ্গিটিউডিনালি আছে ওটাকে বলা হচ্ছে ওয়ার্প, আর যেটা হরিজন্টালি আছে ওটাকে বলা হয় ওয়েফট। তো তুমি এরকম স্ট্রিপ থেকে
দুইটা ওয়ার্ব, 5টা ওয়ার্ব ডিরেকশনের, সরি 2টা হচ্ছে ওয়ার্ব ডিরেকশনের জন্য মানে ভার্টিক্যালি, আর 5টা হচ্ছে ওয়েভ ডিরেকশনের জন্য। এরকম রেক্টাঙ্গুলার স্ট্রিপ তোমাকে কেটে নিতে হবে, যেটা নরমাল সাইজ বলা হয়েছে 20 ইঞ্চ উইথ অ্যাটলিস্ট 50 থ্রেড থাকতে হবে, 20 ইঞ্চি উইথ এর যদি কোনো ফেব্রিক সেটা হয়। আর ডিফারেন্ট ওয়ার্ব অর ওয়েভড ইন ইচ রেক্টাঙ্গল, এটা বলতে বোঝানো হয়েছে যে ধরো একটা ফেব্রিক, ধরো এই যে রেক্টাঙ্গুলার স্ট্রিপটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা ফেব্রিক। এখন এইটা যদি তুমি প্রতিবার এই বরাবর চুজ করো, ধরো এই বরাবর চুজ করলে এটা নিচে গিয়ে আবার তুমি এই বরাবরই চুজ করছো আরেকটা ওয়ার্প স্ট্রিপ, তখন কি হবে যে টাইপস অফ ফাইবার গুলো সেম থাকবে না? আমার কথা কি বুঝতে পেরেছো? ধরো এটা হচ্ছে ফাইবার, ফেব্রিক তো আরো বড় হয়, এত তো আঁকা সম্ভব না। ধরো এটা হচ্ছে একটা ফেব্রিক, এখন এখানে প্রথম যে বরাবর আমি ওয়ার্প স্ট্রিপটা কেটেছিলাম, সেকেন্ডে আমি ওই ডিরেকশন বরাবরই আরেকটা ওয়ার্প স্ট্রিপ কাটলাম, তখন কি হবে? সেম টাইপের ফাইবার গুলাই আমি আবার পাবো না, বা সেম টাইপের ইয়ার্ন গুলাই আমি আবার পাবো না? মানে একই ডিরেকশন বরাবর যদি আমি নিচে নিচে কাটতে থাকি, তো ফেব্রিক তো ওই ধরো যে এই যে ভার্টিক্যাল ডিরেকশনটা, এই যে ভার্টিক্যাল ডিরেকশন যেটা এই বরাবর, এখন এই বরাবর সব জায়গায় তো একই স্ট্রাকচারে একই ডিজাইনের ইয়ার্ন গুলা আছে। এখন তুমি যদি এই সেম ডিরেকশন বরাবর সবসময় ফেব্রিক কাটতে থাকো, ধরো উপরেও যাচ্ছ এই একই দিয়ে, তখন তো তুমি টাইপস অফ ফাইবার একই পাবা, বা টাইপস অফ ইয়ার্ন একই পাবা। তুমি কখন ডিফারেন্ট পাবা? যখন তুমি জায়গা চেঞ্জ করে করে স্ট্রিপ গুলা কাটবা। যেমন প্রথমটা যেহেতু তুমি এই ডিরেকশন বরাবর করেছো, তাহলে সেকেন্ডটা তুমি এই ডিরেকশন বরাবর কাটবা। এবার বুঝতে পেরেছো? জি মিস। হ্যাঁ, তো জি ম্যাম। তোমাকে পজিশন চেঞ্জ করে করে তোমার ওয়ার্ব বা ওয়েব স্ট্রিপ গুলাকে সিলেক্ট করতে হবে। এটা রিজন হলো যেন তুমি ডিফারেন্ট টাইপস অফ ইয়ার্ন গুলাকে মেজার করতে পারো, যে এখানে আসলে কি কি টাইপসের বা কয়টা থ্রেড আমার ফেব্রিকের মধ্যে আছে। তো 3 নাম্বার ওয়ে যেটা দেখো, 3 নাম্বারে বলা হয়েছে যে টুইস্ট ইন ইয়ার্ন ইন প্যাকেজ ফর্ম। এভাবে কিভাবে করব? এখানেও একই কিছুটা প্রথমটার মতো, যে স্পেসিমেন্স ইন ইকুয়াল নাম্বার ফ্রম 10 প্যাকেজেস, 10টা প্যাকেজ থেকে আমাকে ইকুয়াল নাম্বার অফ স্পেসিমেন কালেক্ট করতে হবে। নো স্পেসিমেন ফ্রম উইদিন 1 ইয়ার্ড অফ দ্য এন্ড অফ দ্য প্যাকেজ, প্যাকেজের এন্ডের যে 1 ইয়ার্ড পরিমাণ জায়গা ওখান থেকে কোনো স্পেসিমেন তোমাকে সিলেক্ট করা বা কালেক্ট করা যাবে না, বিকজ একদম এন্ডের যেটাকে সেলভেজ বলা হয় টেক্সটাইলের ভাষায়, সেলভেজের 1 ইয়ার্ডের মাঝখানের যে ডিস্টেন্স টুকু, ওখানে তোমরা যদি খেয়াল করে থাকো, কেউ যদি বাসায় বাবার লুঙ্গি খেয়াল করে থাকো বা নিজেরাও পরে থাকো, লুঙ্গির একদম 2টা যে এন্ড আছে, বা মার শাড়ি যদি হয়, তাহলে দেখবে যে সেলভেজ গুলা বলতে একদম এন্ড এজ বোঝানো হয়। তো ওই এজের যে কনস্ট্রাকশনটা, ওটা আমাদের বডিতে মানে লুঙ্গির বডিতে বা শাড়ির বডিতে যে স্ট্রাকচারটা থাকে, ওই স্ট্রাকচার মেনটেন করে হয় না, একটু বেশি পরিমাণ থ্রেড বা ইয়ার্ন থাকে। তো এই ধরনের প্রবলেম তুমি যদি ওই 1 ইয়ার্ডের মাঝখানে জায়গাটুকুকে সিলেক্ট করে কোনো একটা স্ট্রিপ নাও, তখন যেটা হবে যে তোমার যে বাকি যে বডিতে যে স্ট্রাকচারটা আছে সেটার সাথে ম্যাচ করবে না। তো এই ধরনের প্রবলেমে যেন তোমার পড়তে না হয়, এর জন্য প্রিকশন দিয়ে দেওয়া হয়েছে যে এন্ডের 1 ওয়ার্ডের মাঝখানে তুমি কোনো স্পেসিমেন কালেক্ট করতে পারবে না। আর 3 নাম্বার হচ্ছে মিনিমাম 1 ইয়ার ডিস্টেন্স বিটুইন কনজিকিউটিভ স্পেসিমেন, একটা থেকে আরেকটা ডিস্টেন্স মিনিমাম 1 ইয়ার পর্যন্ত হবে। আর লাস্ট ওয়ান ইজ লিভ স্ট্রেংথ অফ স্পান ইয়ার্ন। এখানে বলা হয়েছে যে 20 কমপ্লিট লিভ নেওয়া হবে, 1 ইচ ফ্রম 20 প্যাকেজেস, প্রতি 20 প্যাকেজের প্রতিটা থেকে একটা একটা করে নেওয়া হবে। ইফ নাম্বার অফ প্যাকেজেস ইজ লেস দ্যান 20, এখন এটা তো বলা হয়েছে যে 20 প্যাকেজ থাকলে প্রতিটা থেকে তুমি একটা একটা করে নিবে, কিন্তু কখনো যদি এমন হয় যে তোমার নাম্বার অফ প্যাকেজ লেস দ্যান 20, তখন তুমি কি করবে? দেন বলা হয়েছে যে then 20 leads are selected at random approximately equal from each packages, সেক্ষেত্রে কম যদি থাকে নো প্রবলেম, ধরো 9টা আছে বা 10টা আছে, যদি 10টা প্যাকেজ থাকে প্রতিটা থেকে তুমি ইকুয়াল নাম্বার অফ প্যাকেজ চুজ করবা, মানে প্রতিটা থেকে 2টা করে, 10 দুগুণে 20 হলো, এরকম করে যতটুকু পারা যায় ইকুয়াল নাম্বার চুজ করতে হবে। তো এটা হলো ইয়ার্ন স্যাম্পলিং করার 4টা ওয়ে। এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ ফেব্রিক স্যাম্পলিং। র্যান্ডম স্যাম্পলিং এ একটা প্রশ্ন ছিল আর কি। হ্যাঁ বলো। ওই র্যান্ডম স্যাম্পলিং এ হ্যাঁ, এরপরে ওই যে ইয়ার্ন স্যাম্পলিং, র্যান্ডম ইয়ার্ন স্যাম্পলিং, আচ্ছা কাট স্কয়ার মেথডের কথা বলছো? আমি এরপরের পেজে
পরের স্লাইডে হ্যাঁ এই যে এখানে হ্যাঁ, জি, র্যান্ডম নাম্বারস যেটা ওইখানে যেটা বলছে যে কনসাইনমেন্টে যদি জি, 5টার থেকে বেশি কেস থাকে আর জি, কি জি, জি। তখন নিব হচ্ছে 2টা করে আর যদি 5টার থেকে কম থাকে তখন নিব 10টা। এই জিনিসটা বুঝলাম না যখন বেশি হবে তখনই বেশি প্যাকেজ আচ্ছা, নেওয়া উচিত ছিল শোনো না? শোনো আবার পড়ি। দেখো বুঝার চেষ্টা করো। বলা হয়েছে যে টোটাল 10 প্যাকেজেস আর সিলেক্টেড অ্যাট র্যান্ডম ফ্রম দ্য কনসাইনমেন্ট, ঠিক আছে? তোমার যে কনসাইনমেন্ট বলতে তোমার হোল বাল্কটা, ওই বাল্কটা থেকে তুমি ধরো যে 10টা প্যাকেজ চুজ করবা। এখন এখানে দুইটা সিচুয়েশন কনসিডার করা হয়েছে। এক নম্বরে বলা হয়েছে যে তোমার যে কনসাইনমেন্টটা ওখানে যদি নাম্বার অফ কেসেস গ্রেটার দ্যান 5 হয়, আরেকটা সিচুয়েশন যখন তোমার কনসাইনমেন্টে নাম্বার অফ কেসেস লেস দ্যান 5 হবে। তো যদি গ্রেটার দ্যান 5 হয় দেন বলেছে যে দেন দে আর সিলেক্টেড অ্যাট র্যান্ডম ফ্রম ইট। অ্যাট র্যান্ডমলি তুমি এটা সিলেক্ট করতে পারবে অ্যান্ড দেন 2 প্যাকেজেস আর সিলেক্টেড অ্যাট র্যান্ডম ফ্রম ইচ কেস। মানে যেহেতু গ্রেটার দ্যান 5 তার মানে মিনিমাম 5টা তো আছেই। প্রতিটা থেকে তুমি যদি 2টা করেও সিলেক্ট করো তখন কিন্তু 10টা হয়ে যাচ্ছে। কিন্তু যদি নাম্বার অফ কেসেস লেস দ্যান 5 হয় দেন কি বলেছে, দেন 10 প্যাকেজেস আর সিলেক্টেড অ্যাট র্যান্ডম অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল ফ্রম ইচ প্যাকেজ। এটার মানে হলো এই যে 5টা কেস আছে লেস দ্যান 5 তার মানে হচ্ছে 5-এর চেয়ে কম আছে, আমি ধরে নিলাম 4 আছে। তাহলে 4টার মাঝখান থেকে তো তোমাকে 10টা প্যাকেজ সিলেক্ট করতেই হবে কারণ স্ট্যান্ডার্ড হলো 10টা। এখন তুমি কিভাবে করবে? প্রতিটা থেকে 4 দুগুণে 8 যদি করো তাহলে কি হবে? আড়াই করে করতে হবে না? তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? আড়াই করে করতে হবে, কিন্তু আড়াই করে জি, নিব জি। কিভাবে? এখন আড়াই করে নিবা বলতে এখানে এরকম না যে আড়াই করেই করে নিতে হবে। এখানে যেটা বলেছে যে ইকুয়াল নাম্বার তোমাকে সিলেক্ট করতে হবে। এখন এখানে প্যাকেজ বলতে তুমি ধরে নাও যে প্রতিটা প্যাকেজের মধ্যে ধরো 100টা করে ফাইবার আছে। তাহলে 100টা করে ফাইবার আছে যেহেতু আবার প্রতিটার মধ্য থেকে নিতে হচ্ছে আড়াইটা করে। তাহলে প্রতিটার মধ্যে যদি 100টা করে ফাইবার থাকে আড়াই ইন্টু 100 তাহলে কত হবে? আর ইন্টু 100 250। 250। তাহলে তুমি 250 করে নিবে 4টা থেকে, তাহলে তো 1000 হয়ে গেল না? জি মিস। এটাই বোঝানো হয়েছে। আমি মনে করেন যে আরেকটা যেটা বলছে যে 5-6টা থেকে বেশি কেস, মনে করেন আমার 10টা কেস আছে, জি। তখন তো 2টা করে নিলে 20টা, 10টা তো আর থাকবে না। হ্যাঁ, এখানে বেসিক্যালি 5টা ধরে করা হয়েছে। তুমি যদি 10টা হয় তাহলে তো তোমার 2টা করে নেওয়া দরকার নাই, একটা করে নিবা। আচ্ছা, মানে ওইভাবে সমবন্টন করবো আর জি, কি। জি, সমবন্টন করতে হবে। মেইন কথা হচ্ছে তোমাকে সমবন্টন করতে হবে। কয়টা আছে কিভাবে আছে এটা ফ্যাক্ট না। যতটা আছে ওটার মধ্য থেকে তোমাকে সমবন্টন করতে হবে। জি মিস, থ্যাংক ইউ। আচ্ছা, লাস্ট টপিকটা যেটা এটা হচ্ছে তোমাদের 3rd লেকচারের লাস্ট টপিক। এখানে বলা হয়েছে যে ফেব্রিক স্যাম্পলিংটা কিভাবে করা হয়। তো এখানেও আমরা যে ইয়ার্ন স্যাম্পলিং এর ক্ষেত্রে যে কথাটা বলেছিলাম ওটা আসবে। দেখো এখানে তোমাদেরকে দেখিয়েও দেওয়া হয়েছে যে যদি আমি এদিকে তাকাই দেখো যে ওয়ার্প ডিরেকশন যেটা, দেখো আমি যেটা তোমাদেরকে বুঝাতে চাচ্ছিলাম যে ওয়ার্প ডিরেকশন আমি যদি একই ডিরেকশন বরাবর যেমন এই ক্ষেত্রে দেখানো হয়েছে নিচে যে বরাবর ওয়ার্পটা নেওয়া হয়েছে উপরেও সেম জায়গা থেকে ওয়ার্পটা নেওয়া হয়েছে, তখন যেটা হবে এই ওয়েটা হবে ইনকারেক্ট। বিকজ এই যে হোল ফেব্রিকটা এই ফেব্রিকের মাঝখানে আসলে ইয়ার্ন কনস্ট্রাকশন কিভাবে আছে সেটা যদি আমি জানতে চাই তাহলে আমাকে প্রতিটা জায়গা থেকে একটু একটু করে স্যাম্পল নিতে হবে। তো এই পরপর উপর থেকে নিচে যদি আমি নেই তাহলে কিন্তু আমার এই জায়গাগুলো বাদ থেকে যাচ্ছে, তখন কিন্তু আমার জানা হচ্ছে না যে আমার বাকি ফেব্রিক গুলার আসলে কনস্ট্রাকশন কন্ডিশনটা কি। তো এই যে ওয়েটা তুমি যদি একই বরাবর নাও তখন এটা ওয়েটাকে বলা হচ্ছে ইনকারেক্ট। তাহলে কারেক্ট ওয়েটা কি? পাশাপাশি নিতে পারো বা উপর নিচ করে যেটাই হয় একই বরাবর জানি না থাকে। একইভাবে ওয়েফটের ক্ষেত্রে তাহলে কি? ওয়েফটের ক্ষেত্রে হরিজন্টালি একই বরাবর থাকা যাবে না। যেমন এখানে দেখো এটা যেহেতু এই বরাবর নিয়েছে নিচেরটাও আর একটু চেঞ্জ করে নিয়েছে, তারপরটা একটু চেঞ্জ করে নিয়েছে, তারপরটা আবার চেঞ্জ করে নিয়েছে। তো এখানে বলা হয়েছে fabric samples from warp and weft are taken separately. Warp direction should be marked before it is cut out. Two specimens should not contain same warp or weft threads. Sample should not be from within 50 millimeter of selvage. Selvage তো অলরেডি বললামই, সেলভেজের 50 মিলিমিটারের মাঝখানের কোনো স্যাম্পলকে সিলেক্ট করা যাবে না। কেন যাবে না? সেক্ষেত্রে তুমি যে রেজাল্টটা পাবে রেজাল্টটা ভুল আসার পসিবিলিটি অনেক বেশি থাকে। তো এটার মাধ্যমে তোমাদের 3rd লেকচারটা শেষ হলো। তোমাদেরকে ম্যাম আমি জি ওই কাট স্কোয়ার মেথডে ওখানে যে আপনি বললেন যে 50 না 50 ফাইবার্স এর কথা 50 বলছিলেন। ও আচ্ছা নাম্বার অফ ফাইবার 50 হ্যাঁ
জি 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 ম্যাম, ওই জিনিসটা আসলে মানে কি 50 বার কাটা এরকম কিছু, না মানে না না বুঝি না নাই না কিভাবে না না হয়। 50 বার কাটা না, তুমি যে 5 মিলিমিটার করে করে ফাইবার গুলাকে কাটছো না। জি জি জি, এখন হচ্ছে ওই প্রতিটা স্যাম্পলের মাঝে যদি এমন হয় যে ধরো একটা স্যাম্পলের মাঝে ফাইবার আছে 50টা, তাহলে তো হয়ে গেল, একবারে করলেই হয়ে গেল। যদি সেটা না থাকে, যদিও এটার কম ফাইবার থাকা পসিবল না, কারণ ইয়ার্নের গায়ে 70 থেকে 80টা ফাইবার, 100টা ফাইবারও থাকে অনেক সময়, হ্যাঁ। তো এখানে বেসিক্যালি কাটার পরে তুমি ইয়ার্নকে তো আনটুইস্ট করে নিচ্ছ, ইয়ার্নকে আনটুইস্ট করার পরে তার সারফেসে যতগুলা ফাইবার আছে সেটাই তো তুমি ওখানে পাচ্ছ। তো এই ক্ষেত্রে জাস্ট বলা হয়েছে যে নাম্বার অফ ফাইবার 50টা হতে হবে। তো নাম্বার অফ ফাইবার বলতে না, ফাইবার গুলাকে কাউন্ট করে নিতে হবে 1 2 3 4 5 6। যখন 50টা ফাইবার হয়ে যাবে, দেন তুমি তাকে মেজার করবে। আচ্ছা আচ্ছা ম্যাম, এখন বুঝতে পারছি। জি, আচ্ছা। আচ্ছা দেখো ম্যাম, আমি তো, জি জি ম্যাম, ওই নিউমেরিক্যাল স্যাম্পলে আমাদের যেই আমরা ফার্স্টের দিকে একদম শুরুতে ম্যাম, মানে একটু স্লাইডটা ওপেন করে ভালো, আমরা যে ম্যাম 8টা করে ভাগ করে নিলাম এখানে জি ফাইবারের জি ক্ষেত্রে, জি জি ওখানে যে আমাদের 24টা ইয়ে ছিল, জি। এখানে কি মানে আমাদের 24টাই থাকবে নাকি এটা মানে কম বেশি হবে এখানে আমাদের? না, বেসিক্যালি চেঞ্জ বলতে বোঝানো হচ্ছে গিয়ে যে ধরো আমি যদি এ থেকে 8টা চলে গেছে, তাই না? জি ম্যাম। তাহলে অন্য কিছু একটা থাকতে হবে যেটা 8টাই থাকতে হবে। তো এখানে আমি যদি এ আর বি এর মাঝে কম্পেয়ার করি, আমি যখন এ কে রিমুভ করছি তখন বি কি 8টা থাকছে? না। কেন না? বি মানে ম্যাম হচ্ছে কি যে 8টাই ব্র্যাকেট থাকবে, গুলা কিন্তু 1 ডিপেন্ড 2 করবে। 3 ও 4 আচ্ছা আচ্ছা, হ্যাঁ 5 ম্যাম, 6 7 8, হ্যাঁ বুঝতে বুঝতে পারছি পেরেছো? বুঝতে পারছি। আমি যদি এ আর বি দুইটা জায়গাকেই ক্রস করতে পেরেছে, এই লেন্থের ফাইবার গুলাকে নেই, সেক্ষেত্রে আমি এই ধরনের ফাইবার কয়টা আছে গুনে দেখি। 1 2 3 4 5 6 7 8, 8টাই আছে, তাই না? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমি এদেরকেও যদি রিমুভ করি, বাকি ফাইবার গুলো কি 8টা করে আছে নাকি নেই? জি আছে ম্যাম। এটাই, যে আমি যখন একটা সেগমেন্টে ওই জায়গা থেকে রিমুভ করছি, তখন আদার সেগমেন্টে কোনো ধরনের এফেক্টেড হবে না, তারা আনএফেক্টেড অবস্থায় থাকবে। আচ্ছা। আর যখন ম্যাম এই এটি যে এখানে যে মানে আমরা যে মানে ভাগ করলাম আর কি, মানে এটা আসলে কিভাবে করা হয় আর কি, বা এই যে মার্কিংটা করলাম যেটা, এটা আসলে কিভাবে করি আর কি? এটা বেসিক্যালি লেন্থ অনুযায়ী করা হয়েছে, যে আচ্ছা কোনো একটা পজিশনে নিয়ে, যেহেতু এখানে তোমাদেরকে নিউমেরিক্যাল স্যাম্পলটা দেখানোর জন্যই হাইলাইট করা হয়েছে ফিগারটাকে, যার কারণে ওরা এমন একটা পজিশন সিলেক্ট করেছে যেখানে সব ধরনের ফাইবারই 8টা, ঠিক আছে, জি লেন্থ ম্যাম। অনুযায়ী। হ্যাঁ, জি তোমাদের ম্যাম, বুঝতে পারছি। নেক্সট একটা চ্যাপ্টার আসবে যেখানে ফাইবারের প্রপার্টিজ নিয়ে পড়ানো হবে, ওখানে স্পান লেন্থ নামে একটা টপিক আসবে, যখন ওটা পড়াবে তখন তোমার একটু আইডিয়া হবে। আচ্ছা, আরেকটা ম্যাম হচ্ছে ওই যে লেন্থটা যে আমরা বিভিন্ন ওই যে পরবর্তী চ্যাপ্টারে যে লেন্থের ব্যাপারটা বললি, জি। তো সেখানে যে আমরা ওই লেন্থটা মেজার করলাম, তো মানে অ্যাকচুয়ালি এটা কিভাবে করা হয়? এটা কি মানে ম্যানুয়ালি, যে ফাইবারটা তো আসলে টাফ আকারে থাকে, তো সেখান থেকে আসলে আমরা মানে লেন্থটাকে তোমাদের ইন্ডিভিজুয়ালি কি কিভাবে ইয়া পড়ানো হচ্ছে না, ইয়ার্ন 1? ইয়া ফাইবার কোনটা কথা তো আমি বুঝিনি। ইয়ার্ন 1 মানে ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং 1 অথবা ইয়ার্ন প্রসেসিং 1, জি ইয়ার্ন ম্যাম, চলতেছে প্রিপারেশন। ম্যাম, জি এখন জি ম্যাম। তাহলে পড়াচ্ছে। তোমার এই কোয়েশ্চেন করারই কথা ছিল না, বিকজ ফাইবার যদি টাফ আকারে থাকে, ওই ফাইবারকে যদি তুমি প্রসেসই করতে পারবে না। তোমার যদি ইয়ার্ন বানাতে হয়, ইয়ার্ন বানানোর জন্য তো ফাইবার গুলাকে কি করতে হবে, পুরাপুরি আলাদা করে নিতে হবে, দেন তাকে টুইস্ট করতে হবে। যদি টাফ আকারে থাকে তাহলে টুইস্ট কিভাবে করবে, তাহলে তো নেক্সট ক্রিয়েট হবে। হ্যাঁ আলাদা করে, হ্যাঁ, মানে আমি বলতে চাচ্ছিলাম যে ওখান থেকে আমি ইন্ডিভিজুয়ালি যে মানে লেন্থটা কিভাবে মেজার করে আর কি, সেটা আমি জানতে চাচ্ছিলাম লেন্থ আর কি। মেজার করার জন্য তো তোমার মেশিন আছেই, ওটা তো আছেই, বাট তুমি যদি ম্যানুয়ালি করতে চাও ওটা তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো তুমি যখন হ্যাঁ আমি সেটাই বলতে চাচ্ছিলাম আর কি, যে মেশিন, কিভাবে হ্যাঁ, করা ওটার হয়। জন্য তোমাদেরকে পড়ানো হবে, একটু সবর করো। জি থ্যাংক ইউ। জি, ওইটার জন্য আলাদা আলাদা চ্যাপ্টার আছে, তোমাদেরকে পড়ানো হবে যে লেন্থ কিভাবে দেখা হয়, কালার গ্রেড কিভাবে মেজার করা যায়, স্ট্রেংথ কিভাবে মেজার করা যায়, কারণ ফাইবার তো অনেক সূক্ষ্ম জিনিস। আমি যদি হাত দিয়ে করতে যাই তাহলে তো অনেক টাইম কনজিউমিং ব্যাপার, তাহলে আসলে কিভাবে করা যায়, প্রত্যেকটার জন্য ইনস্ট্রুমেন্ট আছে, ওগুলো তোমাদেরকে দেখানো হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি দেখাবো। জি থ্যাংক ইউ। আচ্ছা, তোমাদের দেখো থার্ড লেকচারে কি আর কারো কোনো আছে? আজকে এটা ক্লোজ করবো, নেক্সট ক্লাসে কিন্তু আমি ফোর্থ লেকচারে চলে যাব। ম্যাম আমাদের লাস্ট লেকচারটা রেকর্ডিংটা কি দেওয়া হয়েছিল? উম, মেবি দা, আমাকে ইটস দেখতে নট হবে। ম্যাম, মেবি দা। মাঝে মাঝে যেটা হয় যে রেকর্ডিংটা কেন জানি সেভ হয় না, এটা আমি বুঝলাম না। তো তোমাদের একটা দুটো ক্লাস ওভাবে মিস হয়ে গিয়েছে, নো প্রবলেম,
অন্য ডিপার্টমেন্টে যখন ক্লাস হয় ওগুলো আমি রেখে দিব, আর তারপরেও যদি বুঝতে প্রবলেম হয় তাহলে আমি আবার এক্সট্রা ক্লাস যে একটা দুইটা যদি নিতে হয় আমি ওটা নিয়ে আবার বুঝিয়ে দিব। হ্যাঁ জি আচ্ছা আর আজকেরটা ম্যাম একটু দিয়ে দিন যদি আজকেরটা হ্যাঁ হ্যাঁ থাকে। হ্যাঁ হ্যাঁ আজকে তো থাকবে হয়তো ইনশাআল্লাহ। জানি না আমি এই প্রবলেমটা মাঝে মাঝে কেন হয়। যাই হোক আমি দিয়ে দিব, এখনই দিয়ে দিব। আমি রোল কল করছি, সবাই প্লিজ একটু। আপনাদের ইনার প্ল্যান কি? ম্যাম পিকনিক, ও কোথায় করবা, বাসায়, ফ্যামিলি না ফ্রেন্ডস? ফ্রেন্ড, গ্রামের বাড়িতে। আচ্ছা আচ্ছা, আর কি কি করবা? ভালো হয়ে যাবে। কি হয়ে যাবা?